আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, বাংলা মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। গোলামি না আজাদি এই স্লোগানে যারা উত্তাল পরিবেশ সৃষ্টি করত, তারা কেন আজ নীরব? ডক্টর ইউনূস যে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব বড় একটি রাষ্ট্রের কাছে বিক্রি করে দিয়ে গেলেন নির্বাচনের মাত্র কয়েকদিন পূর্বে, সেই চুক্তি কেন জাতীয় সংসদে উপস্থাপন করা হচ্ছে না? সে প্রশ্ন কি কেউ করেছেন? বুদ্ধিজীবী নামের যে সকল জ্ঞান পাপীরা প্রতিনিয়ত আওয়ামী লীগ সরকার আমলে স্লোগান দিয়ে বলতেন গোলামি নয় আজাদি, যে তরুণরা বিভ্রান্ত হয়ে স্লোগান দিয়ে বলতেন গোলামি না আজাদি, যে জামাত ইসলামী এবং তার জোট এবং বিএনপি তার জোট স্লোগান দিয়ে বলতেন গোলামি না আজাদি, তাদের সুপরিকল্পিত ষড়যন্ত্রের দ্বারা শেখ হাসিনা সরকারকে উচ্ছেদ করার পরে গোটা দেশটাকেই যে গোলামির অধীনে দিয়ে যাওয়া হলো, তা নিয়ে কেন তারা নীরব? জামাত ইসলাম, এনসিপি এবং অন্যান্য যারা সেই সময় শেখ হাসিনা বিরোধী সহিংস আন্দোলনে ছিল, তারা কেন নীরব? পার্লামেন্টে কেউ কথা বলছে না। আমার দেশের টাকায় আমি আমার প্রয়োজনীয় সামগ্রী কিনব, তা কিন্তু অনুমতি নিতে হবে আমেরিকার। অর্থাৎ আমার স্বকীয়তা, আমার স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব সম্পূর্ণরূপে বিসর্জন দিয়ে গোলামির চুক্তি করে গেল ইউনূস। সেই চুক্তিকে কেন পুনর্বিবেচনা করছে না বর্তমান সরকার? কেন সেই চুক্তি পার্লামেন্টের কাছে তুলে ধরা হচ্ছে না? কেন জামাত, এনসিপি এই প্রসঙ্গে পার্লামেন্টেও কোনো কথা বলছে না? তাহলে কি এই সকল গোলামি চুক্তির ধারাবাহিকতায় ক্ষমতায় আসা, ধারাবাহিকতায় বিরোধী দলে থাকা, এমপি মন্ত্রী হওয়া, এই প্রশ্ন তো আজ স্পষ্ট হয়ে উঠেছে। মনে আছে ডক্টর ইউনূস লন্ডনে এসে চাথাম হাউসে বিবিসি সাংবাদিকের প্রশ্নের জবাবে বলেছিলেন কি? বিবিসি সাংবাদিক বলেছিল, আপনি তড়িঘড়ি করে কেন চুক্তি করতে চাচ্ছেন? নির্বাচিত সরকার এসে চুক্তি করবে। তিনি বলেছিলেন, ভোটাররা এসব বোঝে না, ওরা টাকা পেলেই ভোট দিয়ে দেয়। তিনি ভোটারদের সার্বভৌমত্ব, তার অধিকারকে বিদ্রূপ করে বলেছিলেন, ভোটের মাধ্যমে যারা আসবে তাদের জন্য তিনি কিছু অবশিষ্ট রাখতে চান না। তিনি বিনা ভোটে অবৈধ উপায়ে ক্ষমতা দখলকারী তিনিই সব শেষ করে যাবেন। এনসিপি তখন বলেছিল, ডক্টর ইউনূস লন্ডনে গিয়ে সরকার বিক্রি করে দিয়ে এসেছেন, তারেক জিয়ার কাছে সেজদা করেছেন। এ নিয়ে কত আলোচনা হলো। তারপরে একটা সাজানো নির্বাচন হয়ে গেল। সেই নির্বাচনে এক পক্ষ ট্রেজারি বেঞ্চে, এক পক্ষ অপোজিট বেঞ্চে বসছেন। এমপি মন্ত্রীর সুযোগ সুবিধা সবই ভোগ করছেন, কিন্তু গোলামি চুক্তির বিষয়ে একটি শব্দ কেউ উল্লেখ করছেন না। বিশ্লেষকদের বিশ্বাস এবং ধারণা, এই গোলামি চুক্তি যার মধ্যস্থতায় হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের নিরাপত্তা উপদেষ্টা, বিএনপি নেতাদের ভাষায় যিনি বিদেশি নাগরিক, তাকেই ধারাবাহিকভাবে তারেক জিয়া সরকারের পররাষ্ট্র মন্ত্রী করে ইউনূসের সরকারের ধারাবাহিকতা তৈরি করে দিয়েছে একটি প্রভাবশালী রাষ্ট্র। সেই রাষ্ট্রের ক্রীড়নক হয়ে, সেই রাষ্ট্রের প্রতিনিধি হয়ে বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিচ্ছে ইউনূস এবং তারপরে ধারাবাহিকভাবে বিএনপি। আমার প্রশ্ন, বিএনপি কেন ইউনূসের রাষ্ট্রদ্রোহিতা, গোলামির চুক্তি, দেশ বিরোধী চুক্তি, স্বাধীনতা সার্বভৌমত্ব বিরোধী চুক্তিকে মেনে নিচ্ছে, অনুমোদন করছে? ভোট জ্বরে আক্রান্ত এই বঙ্গে গানটি মনে পড়ল তৃণমূলের ভাড়া করা ভোট কুশলী সংস্থা আইপ্যাককে দেখে, মানে তাদের রকম সকম দেখে। অবশ্য কে কার ভাড়া করা, মানে তৃণমূল কংগ্রেস আইপ্যাককে ভাড়া করেছে, নাকি আইপ্যাক নিজে একটি রাজনৈতিক দল খুলেছে যার নাম টিএমসি, এটা নিয়ে হয়তো গবেষণা করা যেতে পারে। কারণ আইপ্যাক এমনভাবে টিএমসিকে গিলে নিয়েছে, মানে আর্থিক, প্রশাসনিক, রাজনৈতিক সব দিক দিয়ে, যে কে কাকে ভাড়া করে এনেছে সেটা বোঝা দায়। যাকে শুরুর কথায় আসি, গানের ওই পংক্তি, কে বলে আজ তুমি নাই,
তুমি আছো, মন বলে তাই। আজ পশ্চিমবঙ্গের ভোট রাজনীতিতে ওই আইপ্যাক কি সত্যিই নেই, নাকি আছে, তবে চোখের আড়ালে? অফিসে তালা ঝুলছে, কাজ বন্ধের খবর বেরিয়েছে, কর্মীদের ছুটির নির্দেশের কথাও শোনা গেছে, কিন্তু একই সময়ে অভিযোগ উঠছে আইপ্যাকের মেশিন থামেনি, কেবল তার দৃশ্যমান মুখটাই সরিয়ে নেওয়া হয়েছে। অফিসিয়ালি কেউ যাতে না দেখতে পায়, অফিসিয়ালি যাতে বলা যায় আমরা তো ছুটিতে আছি, অর্থাৎ সদর দপ্তর নিস্তব্ধ, কিন্তু নেটওয়ার্ক কি এখনো সক্রিয়? এই প্রশ্নটা হঠাৎ আসছে এমন নয়। জানুয়ারিতে আইপ্যাককে ঘিরে কেন্দ্রীয় তদন্ত সংস্থার তল্লাশি, জিজ্ঞাসাবাদ এবং চাপের খবর সামনে আসে। তারপর তাদের অফিসে ইডির রেড, মানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের রেড, রাজ্যের মুখ্যমন্ত্রীর ছুটে যাওয়া, ফাইলপত্র ছিনিয়ে নেওয়া, হাইকোর্টের সুপ্রিম কোর্টে মামলা, এবং সর্বশেষ এপ্রিলের ঠিক ভোটের মুখেই খবর ছড়ালো আইপ্যাক নিজে, যে রাজ্য থেকে তারা তাদের সংস্থার কাজ গুটিয়ে নিচ্ছে, কর্মীদের ছুটি দেয়া হচ্ছে। এক কথায় বঙ্গভূমিতে তাদের কার্যক্রম বন্ধ, মানে আরেকটি শিল্প বন্ধ হলো। দলের সেকেন্ড ইন কমান্ড ভাইপো স্যার খবরের সত্যতা স্বীকার করে কেন্দ্রের চক্রান্ত বলে এক প্রস্ত গালি দিলেও দলের সুপ্রিমো পিসি সঙ্গে সঙ্গে বললেন এসব ভিত্তিহীন খবর, আইপ্যাক কাজ করছে, মাঠে আছে এবং বিরোধীরা বিভ্রান্তি ছড়াচ্ছে। ওই গানের কথাকে একটু পাল্টে নিয়ে তাই বলাই যায়, কে বলে আজ আইপ্যাক নাই? আর এখানেই খেলা। রাজনীতির সবচেয়ে বড় নিয়ম হলো অনেক সময় অস্বীকার থেকেই আসল গল্পের শুরু হয়, মানে অস্বীকার করছে কিন্তু গল্পের শুরু হচ্ছে সেখান থেকে। কারণ পশ্চিমবঙ্গের ভোটে আইপ্যাক শুধু একটা পরামর্শদাতা সংস্থা নয়। বহু রিপোর্টে তাদের দেখা হয়েছে ডেটা, বার্তা, মাইক্রো ম্যানেজমেন্ট, মাঠ পর্যায়ের ফিডব্যাক, নির্বাচনী ন্যারেটিভ তৈরি, এমনকি দলের তোলা বোঝেন, এটা তোলাটা তৃণমূলের নামের সাথে ওই জন্যই তোলামূল কথাটা যুক্ত হয়ে গেছে। তো দলের তোলা সেই তোলা কোথায় যাবে, হাওয়ালা মারফত বা অন্য পদ্ধতিতে, ইত্যাদি সব ধরনের গুরুত্বপূর্ণ অবকাঠামো হিসেবে এটাই এদের কাজ। এখন আপনাদের মনে পড়েছে কালীঘাটের সেই কাকুর কথা। কালীঘাটের কাকু, তিনি আবার টাকা, ওই আইপ্যাক তার সমস্ত ব্যাপার ট্যাপারগুলো দেখতো, কোন জায়গা থেকে সেই সব টাকা কোথায় আসবে, কোথায় যাবে। তো তাই যদি অফিস বন্ধ হয় আইপ্যাকের, তো প্রশ্ন হলো মানুষগুলো কোথায় গেল? যারা এতদিন বুথের হাওয়া মাপত, সেন্টিমেন্ট ধরতো, মানুষের তথ্য জোগাড় করত, প্রচারের লাইন ঠিক করত, তারা কি হঠাৎ উবে গেল? এখানেই সামনে আসছে আরো বিস্ফোরক অভিযোগ। রাজ্য সরকারি কর্মীদের সংগঠনের এক পরিচিত মুখ, সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ প্রকাশ্যে অভিযোগ করেছেন ভোট প্রশিক্ষণ শিবিরে অস্থায়ী সরকারি কর্মী সেজে আইপ্যাক সংশ্লিষ্ট লোকজন ঢুকছে, পোস্টাল ব্যালট প্রক্রিয়ায় অনিয়ম করছে, ভোটের প্রস্তুতির ভেতরেই এক অদৃশ্য তাদের হস্তক্ষেপ কাজ করছে। এই অভিযোগ কেবল সোশ্যাল মিডিয়ার ফিসফাস নয়, ক্যামেরার সামনে বলা, নির্দিষ্ট উদাহরণ সহ তুলে ধরা অভিযোগ, যেটা ভাস্কর ঘোষ প্রকাশ্যে এনেছেন। এখন প্রশ্ন হচ্ছে এই অভিযোগ কতটা সত্যি নাকি সফেদ ঝুট? তৃণমূল বলবে এসব অভিযোগ বিজেপির চক্রান্ত, নির্বাচন কমিশনের চক্রান্ত, কেন্দ্রীয় সরকারের চক্রান্ত, কারণ কিছু প্রমাণিত নয়। কিন্তু মানে প্রমাণিত কখন হবে? কোর্টে যাবে, মামলা হবে, সবকিছু দেখা হবে, তারপরে বোঝা যাবে এটা প্রমাণিত বলা যাবে। তার আগে অবধি নাকি বলা যাবে না, এটা তৃণমূলের কথা। কিন্তু পাল্টা বলাই যায়, এত নির্দিষ্ট অভিযোগ, এত ধারাবাহিকভাবে সরকারি কর্মীদের নেটওয়ার্ক থেকে
উঠে এলে তাকে একেবারে এত সহজে এক তুড়িতে উড়িয়ে দেয়া যায় কি? সবচেয়ে বেশি আশঙ্কার জায়গা কোন কোনগুলো, যেটা গতকালই শুনছিলাম ভাস্কর ঘোষের একটি ভিডিও, সেখানে তিনি একটি সাক্ষাৎকারে বলছেন যে সবচেয়ে বেশি আশঙ্কার জায়গা পোস্টাল ব্যালট। কারণ সাধারণ মানুষের চোখ থাকে বুথের ভোটের লাইনে, বুথে ইভিএম এর সামনে, কেন্দ্রীয় বাহিনীর চলাফেরায়, কিন্তু পোস্টাল ব্যালটের খেলা হয় অনেকটাই গোপনে, আড়ালে, কাগজে, খামে, তালিকায়, ইস্যু রেজিস্টারে এবং প্রশাসনিক প্রক্রিয়ার ফাঁক ফোকর ধরে। পোস্টাল ব্যালটে ভোটারের সংখ্যা নেহাত কম নয়, পশ্চিমবঙ্গে প্রায় 10 লক্ষ। আর ডিএ নিয়ে এই কর্মচারীরা এতটাই ক্ষেপে আছে মমতা সরকারের ওপর যে এই বিপুল সংখ্যক ভোটার যদি 100% ছোট ফুল ছেড়ে বড় ফুলে চলে যায়, খুব একটা অবাক হবে না কেউ। মমতা দেবী একটা বিকল্প দরজা খুলেছেন অবশ্য, বিজেপির ভোট কমিয়ে দিতে কাস্তে হাতুড়ি তারার সঙ্গে খুব সদ্ভাব রাখছেন। নিজেদের অফিস দখল হয়ে গেলেও কাস্তে হাতুড়ি তারা আর কি ওদের অফিস দখল করলেও তৃণমূল কংগ্রেস চুপটি করে আছে, মানে পরিষ্কার একটা সেটিং করেছেন। তবে এই সেটিংয়ে যে খুব একটা ভালো ফলের সম্ভাবনা হবে এমন মানে ভালো ফল যে হবে এমন সম্ভাবনা নেই, সেটা অন্য প্রসঙ্গ, ছেড়ে দিই এখন। ভাস্কর ঘোষের অভিযোগ, পোস্টাল ব্যালটে কোথাও ভোটারের তথ্য ঠিক মতো লেখা হচ্ছে না, ইচ্ছা করে উল্টোপাল্টা লেখা হচ্ছে, কোথাও ব্যালট পৌঁছাচ্ছে না, কোথাও ভুল কেন্দ্রের ব্যালট যাচ্ছে, কোথাও ইস্যু দেখানো হচ্ছে কিন্তু আসলে ইস্যু হচ্ছে না, যার হাতে ব্যালট যাওয়ার কথা তার হাতে ব্যালট যাচ্ছে না। এগুলো যদি বিচ্ছিন্ন ত্রুটি হয় তাহলে একরকম, কিন্তু যদি এগুলো বিচ্ছিন্ন না হয়ে একেবারে ব্যাপক হয়, যদি পরিকল্পিতভাবে এমন এক বলয় তৈরি করা হয়ে থাকে যেখানে ভোট কর্মী, সরকারি কর্মী, নিরাপত্তার সঙ্গে যুক্ত কর্মীরা তাদের বৈধ পোস্টাল ব্যালট, পোস্টাল ভোট দিতে না পারেন, তাহলে সেটা সরাসরি নির্বাচনী সমীকরণ বদলে দিতে পারে। 10 লক্ষ ভোট সংখ্যাটা তো কম নয়। পোস্টাল ব্যালটের গোপনীয়তা এবং প্রশাসনিক স্বচ্ছতা নিয়ে বিতর্কের খবর ইতিমধ্যেই এসে যাচ্ছে। কোথাও ব্যালটের ছবি ছড়িয়েছে, কোথাও একই বাক্সে 2 কেন্দ্রের ভোট থাকার অভিযোগ উঠেছে। অর্থাৎ আগুনটা এক জায়গায় নয়, বিভিন্ন প্রান্তে ধোঁয়া দেখা যাচ্ছে, মানে ব্যাপক এলাকায় আগুন ছড়িয়েছে। এবং এসআইআর তো সেই আগুনের ছড়ানোটা আমরা দেখেছি। এরপর আসে ব্যালটের পরে, পোস্টাল ব্যালটের পরে ইভিএম এর প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই একাধিক সভা থেকে ইভিএম নিয়ে কড়া চেঁচাচ্ছেন। তিনি এমনি সাধারণভাবে কথা বললেও চেঁচানি হয়ে যায়, সেটা আরো চেঁচানি হয়ে যাচ্ছে, আরো উচ্চগ্রামে উঠে যাচ্ছে। তিনি সমর্থকদের বলেছেন মেশিন খারাপ হলে ভোট করতে দেবেন না, বুথ ছাড়বেন না, আলো নিভলেও ইভিএম ছেড়ে যাবেন না, কারণ কারচুপির আশঙ্কা উড়িয়ে দেয়া যাবে না। রাজনীতিতে যখন কোনো শীর্ষ নেতা এত জোর দিয়ে ইভিএমকে কেন্দ্র করে ন্যারেটিভ তৈরি করেন, তখন সেই নেতা বা নেত্রীর তার বাজারে তার এই চিৎকারের যে দামি থাকুক না কেন, সাধারণ লোক তো একটু ভরকে যায়, সাধারণ লোকের মনে নানা রকম প্রশ্ন এসে যায়। এই যে ন্যারেটিভ তৈরি করা, এর দুটো দিক আছে। এক, নিজের কর্মীদের তিনি সতর্ক করছেন, জোট বাঁধতে বলছেন, হাঙ্গামা তৈরি করবার চেষ্টা করছেন। সেটা হচ্ছে আর একটা, যে কাজটা এসআইআর প্রক্রিয়া শুরু হওয়ার আগে থেকেই কোনো রকম রাখো ঢাকো না করে যাচ্ছেন মমতা। এভাবে ভোটে বিঘ্ন তৈরির আর এক উদ্দেশ্য, ভোট গুলিয়ে দেয়া, পরবর্তী বিতর্কের জন্য মাটি প্রস্তুত রাখা, সুপ্রিম কোর্টের দরজায় গিয়ে কড়া নাড়া। এখানেই বিরোধীদের অভিযোগ আরো তীব্র। তাদের বক্তব্য, ইভিএম নিয়ে যে ভয়, যে উত্তেজনার, যে নো কম্প্রোমাইজ ভাষা তৈরি করছেন নেত্রী, তার আড়ালে রয়েছে ভোট প্রক্রিয়ার উপর চাপ সৃষ্টি করার একটি বৃহত্তর কৌশল, ভোট বানচালের ছক। আইপ্যাক নেতৃত্বে ইভিএম নষ্ট করার সংগঠিত একটা ছক তৈরি হয়েছে। ইভিএমকে কিভাবে গুলিয়ে দেয়া যায়, খারাপ করে দেয়া যায়। হ্যাঁ, এটা অলরেডি আইপ্যাকের
মাঠ পর্যায়ে যেসব নেতৃত্ব যারা কর্মীরা ছড়িয়ে রয়েছে সব জায়গায়, ওই এসডিও অফিস, ডিএম অফিস, সব জায়গায় তারা এখন একটা বড় একটা পদ্ধতি নিয়েছে, ইভিএম নষ্ট করা, ইভিএমকে খারাপ করে দাও। এই অভিযোগটা যে মানে একেবারে নেই তা কিন্তু বলা যাবে না, কারণ বিরোধী দলনেতার মুখ থেকে আসা ছাড়াও ভাস্কর ঘোষের মতো ব্যক্তির মুখ থেকে এ ধরনের অভিযোগ প্রকাশ্যে এসেছে। আর তিনি ওই সরকারি কর্মচারী সংগঠনের নেতা এবং ভোটের ব্যাপারে যাদের একটা বড় ভূমিকা আছে। আরও একটি স্পর্শকাতর জায়গা হলো, ভোটার তালিকা নিয়ে সুপ্রিম কোর্টের লড়াইয়ে হেরে যাওয়ার পর এবার মাঠে ময়দানে হিসাব বুঝে নেয়ার জন্য তৃণমূল কংগ্রেস তৈরি হচ্ছে আইপ্যাকের লাইনে। আইপ্যাকের তারা সিদ্ধান্ত, তারা এটা ঠিক করে ফেলেছে, পশ্চিমবঙ্গে ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া, সংশোধন ঝুলে থাকা, ট্রাইব্যুনাল প্রক্রিয়া নিয়ে ক্ষোভ এবং স্থানীয় স্তরে অবরোধ বা বিক্ষোভের খবর একাধিক জায়গায় সামনে এসেছে। সব কিছুর মূলে কিন্তু ওই মানে বিসমিল্লাহ গলদের মতো সব কিছুর মূলে হচ্ছে বর্তমান রাজ্য সরকার। এখন কিন্তু তারা সেইটাকেই ব্যবহার করছে কমিশনের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে। এখন যদি এই ক্ষোভকে সংগঠিত রাজনৈতিক গোলমালে পরিণত করা যায়, তাহলে ভোটের দিন শুধু বুথ নয়, গোটা প্রশাসনিক পরিবেশকে একেবারে অস্থির করে তোলা যেতে পারে। আর এই অস্থিরতা অবশ্যই স্বতঃস্ফূর্ত নয়, নিয়োজিত, ম্যানুফ্যাকচার্ড। অভিযোগ উঠেছে এই পুরো প্ল্যানিং চালিয়ে যাচ্ছে আইপ্যাক। আইপ্যাক নেই কিন্তু আছে, এই কথাটার রাজনৈতিক তাৎপর্য সবচেয়ে বেশি এখানেই। অফিস সত্যিই বন্ধ হতে পারে, তাতে সংস্থার মাঠ পর্যায়ের মানব সম্পদ তারা বিদেশে চলে যায় না, তারা এখানেই থেকে যায়। যারা আগে থেকেই নেটওয়ার্কে, যারা ডেটা, যোগাযোগ, স্থানীয় প্রভাব, প্রশিক্ষণ, প্রশাসনিক স্তরের চলাচল এসব জানে, যাদের হাতে টাকা তোলার মেশিন, তারা কি শুধুই অফিসের শাটার নামলে নিষ্ক্রিয় হয়ে পড়ে না। রাজনীতির বাস্তবতা বলে অনেক সময় প্রতিষ্ঠান অদৃশ্য হয় কিন্তু তার প্রভাব অদৃশ্য হয় না। অফিসের বোর্ড খুলে যায় কিন্তু ব্রিফিং চলে, চেয়ার ফাঁকা হয় কিন্তু চ্যানেল ফাঁকা হয় না। তারা যদি অভিযোগ সত্যির দিকে যায়, যদি অভিযোগ, তাহলে বোঝা যাবে অফিস বন্ধ, বোঝা যাচ্ছেও যেটা, যে অফিস বন্ধ হওয়া কেবল দৃশ্যমান কাঠামোর সরে যাওয়া হচ্ছে, আসল কাজ ভোটের সময় নেটওয়ার্ক একেবারে বুথ স্তরে ছড়িয়ে দেয়া, আর সেটা দিয়েছে আইপ্যাক। এই কারণেই ভাস্কর ঘোষের মতো কণ্ঠস্বর অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং নির্বাচন কমিশনকে এসব দিকগুলোতে নজর দেওয়া উচিত। কারণ তিনি রাজনৈতিক দলের মুখপাত্র নন, সরকারি কর্মীদের সংগঠনের ভেতর থেকে তিনি ভোট সংশ্লিষ্ট প্রক্রিয়ার বাস্তব সমস্যা জেনে বুঝে সেটা তুলে ধরছেন। তিনি জেনে শুনে মিথ্যে বলছেন, এ কথা যারা বলবে তারা ভুল বলে, মিথ্যে কথা বলে তারাই। তাই এই মুহূর্তে সবচেয়ে বিপজ্জনক কাজ হবে দুই ধরনের সরলীকরণ। একদিকে যারা বলছে সব মিথ্যে, কিছুই হয়নি, তারা নিশ্চিতভাবে মাঠের বাস্তবতা থেকে চোখ সরাচ্ছে, আর যারা বলছে সব প্রমাণ হয়ে গেছে তারাও তাড়াহুড়ো করছে। সঠিক জায়গাটা কিন্তু মধ্যিখানে। অভিযোগ গুরুতর, উৎস গুরুত্বপূর্ণ, পরিবেশ উত্তপ্ত, কিছু সহায়ক ঘটনা মিলছে, কিন্তু তার জন্যে সেটাকে চূড়ান্ত সত্যি বলে না ধরে সাবধানী নজর রাখা অত্যন্ত জরুরি, অত্যন্ত দরকার। একটা কথা নির্দ্বিধায় বলা যায়, আইপ্যাক সত্যি পশ্চিমবঙ্গের নির্বাচনী যন্ত্রের এতটাই ভেতরে ঢুকে গেছে যে অফিস বন্ধ হলেও তাদের প্রক্রিয়া চলছে। তাহলে এটা শুধু একটা সংস্থার গল্প নয়, এটা রাজনীতির পেশাদারীকরণ থেকে প্রশাসনিক পরিসরে বিরাট প্রভাব বিস্তারের গল্প। যত ডিএম অফিস, এসডি অফিস পশ্চিমবঙ্গে সব জায়গায় বসে রয়েছে আইপ্যাকের লোক, এবং তারা মিটিংয়ের মধ্যে ওই যে ডিসিআরসি যে কেন্দ্র শিবির, সেখানে ঢুকে যাচ্ছে, এবং যখন তাদেরকে কেউ চ্যালেঞ্জ করছে তারা সেইখান থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু পালিয়ে যেতে দেয়াটা উচিত নয়।
তাদের পালিয়ে যেতে না দিয়ে ওইখানেই ধরে তাদের মারা উচিত। কারণ এটা ভোট কৌশলকে ভয়ঙ্করভাবে মানে এই দখল করার গল্প এগুলো তারা করছে। তারা সেই অদৃশ্য শক্তির গল্প, যাকে কাগজে ধরা যায় না কিন্তু সারা মাঠে সে ছড়িয়ে আছে। আজ পশ্চিমবঙ্গের সামনে তাই শুধু প্রশ্ন নয়, বড় সতর্কবার্তা আছে। পোস্টাল ব্যালটকে নজরে রাখতে হবে। ডিসিআরসি বা ডিস্ট্রিবিউশন সেন্টার অ্যান্ড রিসিভিং সেন্টার, যেখান থেকে সমস্ত সব ইভিএম ইত্যাদি যাবে, সেখানে কারা ঢুকছে তা দেখতে হবে, নজর রাখতে হবে কড়া, এবং কমিশনকে ব্যবস্থা করতে হবে যারা ওখানে যাওয়ার যোগ্য নয় অথচ গেছে তাদেরকে সেই মুহূর্তে অ্যারেস্ট করা। এটা পশ্চিমবঙ্গের পুলিশ এই মুহূর্তে কিন্তু তাদের অনেকটা, তাদের যে পশ্চিমবঙ্গের পুলিশ সম্পর্কে চটি চাটা পুলিশ বলে একটা বিশেষণ এসছে, সেই বিশেষণটা এখন বাজার হাওয়া ঘুরে যাচ্ছে দেখে সেই বিশেষণটাও অনেকটা ঘুরে গেছে। সুতরাং তাদেরকেও কাজে লাগানো যেতে পারে এই সমস্ত ব্যাপারে। ইভিএম খারাপ হলে তা নথিবদ্ধ করতে হবে, কিন্তু গুজব ছড়িয়ে বিশৃঙ্খলা ঘটতে দেয়া যাবে না। ভোটার তালিকা থেকে নাম বাদ গেলে আইনি পথ, কমিশনের পথ, নথিভিত্তিক আপত্তি, সব পথকে সামনে রাখা আছে, সেখানে যেতে হবে। গোলমালকে রাস্তায় ছড়াতে দেয়া চলবে না। মমতা সাধারণ মানুষকে লেলিয়ে দিচ্ছেন ঠিকই, কিন্তু সাধারণ মানুষকে মনে রাখতে হবে নিরাপত্তা এবার এতটাই কঠোর যে গোলমাল হলে একেবারে সোজা গুলি, এবং সেই গুলির পাল্লায় মমতা, অভিষেক বা নেতারা থাকেন না, থাকবেন সাধারণ মানুষ। মরবেন তারা। এই কথাটা সাধারণ মানুষ মনে রাখবেন। গণতন্ত্রের সবচেয়ে বড় কারচুপি শুধু ভোট বাক্সা হয় না, অনেক সময় তা হয় অনিশ্চয়তা তৈরি করে, মানুষের আস্থা ভেঙে, প্রশাসনিক প্রক্রিয়াকে ধোঁয়াটে করে, আর সত্যি মিথ্যের সীমারেখা ইচ্ছাকৃতভাবে অস্পষ্ট করে। নির্বাচন কমিশন আপ্রাণ চেষ্টা করছে এই সমস্ত ধোঁয়াশা দূর করে এবার একটা সুস্থ ভোট, মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য। আজকের পশ্চিমবঙ্গে তাই আইপ্যাককে নিয়ে একটাই কথা, আইপ্যাক নেই কিন্তু আছে, অফিস বন্ধ কিন্তু প্রভাবের অভিযোগ বন্ধ নয়, কর্মীরা দৃশ্যমান নয় কিন্তু অভিযোগের বাস্তবতা বলছে নেটওয়ার্ক এখনো সক্রিয়। আর যদি সত্যি ভোটকে তাদের মতো করে চালানোর চেষ্টা তারা এর পরেও করে যান, তাহলে সেটা শুধু এক দলের বিরুদ্ধে অভিযোগ নয়, গোটা নির্বাচনী ব্যবস্থার জন্য বিপদ সংকেত হবে। এবং এই বিপদ সংকেত থেকে বঙ্গবাসীকে বাঁচাতে নির্বাচন কমিশনের মরণপণ ব্যবস্থায় এবারের ভোটে সেই ব্যবস্থা নির্বাচন কমিশন করার চেষ্টা করছে। আমরা আশা করব আগামীকালকের ভোট প্রথম পর্ব, কাল 23 তারিখ, সেই ভোটে নির্বাচন কমিশন জয়ী হবে এবং যারা ভোটের চুরি করে, ভোট ডাকাতি করে, জালিয়াতি করে, তারা হেরে যাবে। সবাই যারা এখানে ভোট দেবেন তাদেরকে বলি আপনারা সতর্ক থাকুন। এখনকার মতো এই পর্যন্ত, ধন্যবাদ।